জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ক্লাসে আলোচনা করব বীজগণিত 3.5 এর 27 নাম্বার থেকে। আগের ক্লাসে আলোচনা করেছি 3.5 এর 26 পর্যন্ত। বিগত ক্লাসগুলোতে যে অধ্যায়গুলো শেষ করেছি তা হলো 3.1, 3.2, 3.3, 3.4, 3.5 1 থেকে 26 পর্যন্ত। আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই, অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আবার প্রথম কমেন্টে আগের ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে, ওইখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাতে সবার আগে নোটিফিকেশন আকারে ক্লাসটি তোমরা পেয়ে যেতে পারো। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। চলো 27 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। 27 নম্বর প্রশ্ন হলো 4% মুনাফায় কোনো টাকায় 4% হার মুনাফায় কোনো টাকায় 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? এখানে কি চেয়েছে? মূলধন চেয়েছে। তাই মূলধন কি আমরা কি করব? মূলধনকে আমরা ধরে নিব। সমাধান প্রথমেই কি লিখবো? সমাধান লিখবো। প্রথমে সমাধান লিখে মনে করি যেহেতু মূলধন চেয়েছে তাই মূলধন ধরে নিব। কি করব? মূলধন ধরে নেব। মনে করি মূলধন হলো, মনে করি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। মূলধন পি ইকুয়াল টু x টাকা। মূলধন পি ইকুয়াল টু কি টাকা? x টাকা। এরপর যে কাজটি করবে তা হলো যা দেওয়া আছে তা লিখে নেবে। কি কি দেওয়া আছে? দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু, এখানে মুনাফার হার কত? 4%। মুনাফার হার কত দেওয়া? 4% দেওয়া। তাই মুনাফার হার 4% হবে। মুনাফার হার এখানে 4% হবে। এরপর যেহেতু এখানে 4% হয়েছে, এই 4কে পার্সেন্ট যেহেতু আছে তাই 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত হয়? এখন 4/100 লিখেছি। তারপর এখন কি করা যায়? এখন 4 দিয়ে 100কে ভাগ করা যায়। 4 দিয়ে 100কে ভাগ করলে কি হয়? নিচে 25 হয়। 4কে ভাগ করলে 1 হয়, 4 দিয়ে 100কে ভাগ করলে 25 হয়। এরপর সময় কত দেওয়া আছে? সময় লিখে নিব। সময় কে n দ্বারা প্রকাশ করা হয়। n ইকুয়াল টু 2 বছর। এরপর এখানে যেহেতু মূলধন চাওয়া হয়েছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 দেওয়া আছে, তাই সরল মুনাফা বের করতে হবে, আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাই প্রথম বের করব কি? সরল মুনাফা। সুতরাং সরল মুনাফা I ইকুয়াল টু PNR। এখন কি করা যায়? পি এর মান আমরা ধরে নিয়েছি কি? পি এর মান আমরা ধরে নিয়েছি হলো x, তাই পি এর জায়গায় x বসিয়ে নিলাম। আর n হলো সময়। n এর জায়গায় কি বসিয়ে নিব? n এর জায়গায় যা সময় দেওয়া আছে n কে বোঝাই হলো সময়। যেহেতু সময় 2 বছর দেওয়া আছে তাই n এর জায়গায় 2 বসিয়ে নিব। আর
আর কত পাচ্ছেন? আর হলো 4%। 4-এ এটাকে ভগ্নাংশে রূপান্তর করলে 1/25 হয়। কি হয়? 1/25 হয়। এটাকে এখন ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? x 2 1 এগুলো উপরে আছে, তাই x 2 1 কে গুণ করলে 2x/25 হয়। অত টাকা। সরল মুনাফা হলো অত টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করব। প্রথমে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে স্ববৃদ্ধি মূল বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফার স্ববৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফার স্ববৃদ্ধি মূল বৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফার স্ববৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মুনাফার স্ববৃদ্ধি মূলের সূত্র কি? তোমরা অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে নেবে। এটা হলো সরল মুনাফার সূত্র, এটা মুখস্থ করে নেবে। আবার চক্রবৃদ্ধি মুনাফার স্ববৃদ্ধি মূলের সূত্র হলো চক্রবৃদ্ধি মুনাফার স্ববৃদ্ধি মূলকে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্রটাও তোমরা মুখস্থ করে নেবে। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পি এর মান কি ধরে নিয়েছিলাম? এক্স ধরে নিয়েছিলাম। পি এর মান এক্স বসিয়ে দেব। আবার 1 প্লাস আর এর মান কি বের হয়েছে? বের করেছিলাম 4% ভগ্নাংশের রূপ হলো 1/25। 1/25। এন এর মান কি? 2 টাকা। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে কি করব? ক্যালকুলেশন করব। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখন উপরে 2 আছে, উপরে কি আছে? 2 আছে। এখন এখানে 1 এর নিচে মনে মনে একটি 1 রয়েছে। 1 আর 25 কে রসগু করলে 25ই হয়। এই 1 25-এর মধ্যে যাবে। 1 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে 25ই হয়। আবার 25 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 25 হয়। এরপর 25 দিয়ে 25কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয়? 1 হয়। এরপর স্কয়ার, অত টাকা। এরপর যে কাজটি করব তা হলো, এখন যেহেতু 25 প্লাস 1 আছে, 25 প্লাস 1 কে যোগ করলে 26 হয়। 26/25 স্কয়ার, 26/25 স্কয়ার টাকা। এখন এখানে x আছে, এই x উপর এটার সাথে গুণ হবে। আর এখানে যেহেতু 26-এর উপর স্কয়ার আছে, আবার 25-এর উপরও স্কয়ার আছে, 26-এর উপরও স্কয়ার আছে, আবার 25-এর উপরও স্কয়ার আছে, তাহলে প্রথম 26 দুইবার গুণ হবে। 26 উপরে 26 দুইবার গুণ হবে। 26 দুইবার গুণ করলে কি হয়? 676 x। আর 25-এর উপরে যেহেতু স্কয়ার আছে, 25 দুইবার গুণ হবে। 25 দুইবার গুণ করলে কি হয়? 625 কত টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এখানে চক্রবৃদ্ধি মূল বের করেছি। চক্রবৃদ্ধি মূল থেকে যদি আমরা মূলধন বিয়োগ করে দেই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা
মূলধন বিয়োগ করি, মূলধন ধরে নিয়েছিলাম x, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। এখন কি করা যায়? এখন লসাগু করা যায়। এখানে 625 আছে, x এর নিচে 1 আছে, 1 এবং 625কে লসাগু করলে 625ই হয়। 625 দিয়ে 625কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 676 x-কে গুণ করলে 676ই হয়। x এর নিচে 1 আছে, 1 দিয়ে 625কে ভাগ করব, 1 দিয়ে 625কে ভাগ করলে 625 হয়, 625কে x দিয়ে গুণ করলে 625x হয়। এরপর নিচে 625 ঠিক থাকবে। এরপর 676 থেকে 625 বিয়োগ করলে 51 হয়, x টাকা। এখন x টাকা লিখে নেবে। এরপর যে কাজটি করবে তা হলো, এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা পেয়েছি। সরল মুনাফা কোথায় পেয়েছি? প্রথমে কোথায়? এখানে আমরা সরল মুনাফা পেয়েছি। সরল মুনাফা কত পেয়েছি? 2x/25। আর এখানে চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 51x/625 টাকা। 51x/625 টাকা পেয়েছি। এখন যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে, কি বলা হয়েছে? সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা লিখে ইকুয়াল টু 1 দেব শর্ত অনুসারে, মানে প্রশ্ন অনুসারে। প্রশ্ন মতে 51x/625 মাইনাস, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, বিয়োগ সরল মুনাফা। সরল মুনাফা কি? 2x/25 ইকুয়াল কত? ইকুয়াল হলো 1। এখন এটার ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করব। এখন 625 এবং 25-এর লসাগু বের করব। 625 এবং 25-এর লসাগু হলো 625। আমাদের লসাগু বের করার নিয়ম আগে ক্লাসে বুঝিয়েছি। 625কে 25 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 51কে গুণ করলে 51x হয়। 25 দিয়ে 625কে ভাগ করলে কত হয়? 25 দিয়ে 625কে ভাগ করলে অবশ্যই 25 হয়। 25 দিয়ে 625কে ভাগ করলে 25 হয়, আর 25 থেকে 2x দ্বারা গুণ করলে 50x হয়, ইকুয়াল 1। এখন যেহেতু নিচে 625 আছে, এটা ঠিক থাকবে। 51x থেকে 50x বিয়োগ হবে, উপরে থাকবে x, ইকুয়াল 1। এখন যেহেতু x এর মান বের করব, x হলো যেহেতু মূলধন চেয়েছে, মূলধন x ধরে নিয়েছে, তাই x এর মান আমরা বের করব। উপরে এখন আড়াআড়িভাবে গুণ করব। x এর সাথে 1 এর নিচে মনে মনে একটি 1 রয়েছে, x এর সাথে এই 1 গুণ করব। গুণ করলে কি হয়? xই হয়। x এর সাথে 1 গুণ করলে xই হয়। 625 এর সাথে 1 গুণ করলে 625ই হয়। এখন x এর মান কি বের হয়েছে? 625। সুতরাং মূলধন 625 টাকা। সুতরাং মূলধন 625 টাকা। আনসার, দ্যাট ইজ ভেরি ইজি। সো তোমাদের উচিত অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা। বারবার প্র্যাকটিস করলে অঙ্কগুলো সহজে আত্মস্থ করতে পারবে। এই অঙ্কগুলো যেহেতু একটু বিস্তারিত অঙ্ক, তোমাদের বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 28 নম্বর ম্যাথ। 28 নম্বর ম্যাথের প্রশ্নটি হলো, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ
460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? এখানে কি চেয়েছে? শতকরা মুনাফার হার চেয়েছে। প্রথমে আমরা কি করব? প্রথমে সমাধান লিখে ধরে নেব। সমাধান লিখছি। এখন মূলধন মনে করি মূলধন p টাকা। কত টাকা? p টাকা। মূলধন হলো p টাকা এবং মুনাফার হার এই যেখানে মুনাফার হার চেয়েছে, মুনাফার হার একটা ধরে নেব। মুনাফার হার কি ধরে নেব? x%। x%কে আমরা কিভাবে ভগ্নাংশ নিতে পারি? x/100। এখন প্রথম কি সত্য দেওয়া আছে? কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা। কোনো আসল সরল মুনাফা সহ আসল এবং সরল মুনাফাকে বলা হয় স্ববৃদ্ধি মূল। তাই স্ববৃদ্ধি মূলের একটা সূত্র আছে। তোমাদের স্ববৃদ্ধি মূলের সূত্রটা আগে লিখে দেই। এখানে আমরা জানি লিখে দেই। আমরা জানি স্ববৃদ্ধি মূল ইকুয়াল টু স্ববৃদ্ধি মূল এ। স্ববৃদ্ধি মূলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা। এ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস nr। এখন প্রথম শর্ত অনুসারে এটা যেহেতু কোনো আসল 3 বছরের মুনাফা সহ 460 টাকা, এটা হলো স্ববৃদ্ধি মূল। এটা কি? স্ববৃদ্ধি মূল। তাই স্ববৃদ্ধি মূলের আমরা প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি। প্রথম শর্ত মতে p ইন্টু 1, এখানে 1 আছে, প্লাস এখানে n এর জায়গায় কত বছর দেওয়া আছে? প্রথম সত্রের ক্ষেত্রে 3 বছর, তাই এখানে 3 লিখব। এরপর আর কত ধরে নিয়েছি? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাই আর কে কত ধরে নিয়েছি? আর এটা হলো আর এর জায়গায় কি বসিয়ে নিব? x/100 বসিয়ে নিব। এরপর এই মুনাফা সহ কত টাকা? 460 টাকা ইকুয়াল 460 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করতে হলে প্রথমে 1 প্লাস উপরে 3 এবং x আছে, 3x গুণ করব বাই 1000 এখন ইকুয়াল 460 বা লিখে। এখন কি? এখানে 1 আছে, আবার এখানে 100 আছে। 1 এর নিচে 1 আছে, আবার 3x এর নিচে 100 আছে। এখান থেকে আমরা লসাগু করতে পারি। 1 আর 100 এর লসাগু হলো 100। এই 1 দিয়ে 100কে ভাগ করলে, যেহেতু 1 এর নিচে একটা 1 আছে, ওই 1 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 100ই হয়। 100 দিয়ে 1কে গুণ করলে 100 হয়। এখানে 100 লিখব। এখানে কি লিখব? 100 লিখব। এখন 100 দিয়ে 100কে ভাগ করব। 100 দিয়ে 100কে ভাগ করলে কি হয়? 1 হয়। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়। আবার 1 দিয়ে যখন 3x কে গুণ করি তাহলে 3x হয়। এখন কি হবে এখানে? এখন 660 হবে এখানে। এরপর যে কাজটি করবো এখন তা হলো
এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি বাই 100 ইন্টু 100 প্লাস 3x বাই ইকুয়াল 460। এখন কি করব, এখন এটাকে 1 নং সমীকরণ ধরে নেব দ্বিতীয় শর্ত অনুসারে। প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত ক্যালকুলেশন পাই একই রকম। এখন কি করব, দ্বিতীয় শর্ত মতে লিখব, দ্বিতীয় শর্ত মতে লিখে পি ইন্টু 1 প্লাস এন আর এন কি, এখানে এন হলো কত বছর, 5 বছর, তাই এখানে এন এর জায়গায় 5 লিখব। আবার আর এর জায়গায় কি লিখব, আর এর জায়গায় কি ধরে নিয়েছি, আর এর জায়গায় x% ধরে নিয়েছি, তাই x%কে ভগ্নাংশে রূপান্তর করলে কি হয়, x বাই 100 ইকুয়াল কত, এখানে কত দেওয়া আছে 600, তাই এখানে 600 লিখব। এখন এটাকে আগের মতো করে কি করব, আগের মতো করে ক্যালকুলেশন করব। আগে যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক তেমনিভাবে এটাকেও ক্যালকুলেশন করব। প্রথমে ক্ষেত্রে আমরা 1 প্লাস এখানে 5 উপরে আছে, তাই এটাকে উপরে লিখে নিব 5x বাই 100 ইকুয়াল 600। এখন যে কাজটি করব তা হলো বা লিখে লসাগু করব। এখানে 1 এর নিচে মনে একটি 1 রয়েছে, এই 1 আর 100কে লসাগু করলে 100 হয়। 1 দিয়ে 100কে ভাগ করলে কি হয়, 100 হয়। 100 দিয়ে 1কে গুণ করলে 100ই হয়। আবার এই 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 5x গুণ করলে 5x হয় ইকুয়াল 600। এখন কি কাজ করা যায়, আগেরটার মতো করে px কে আলাদা লিখব এবং 100 প্লাস 5x এভাবে লিখলে উপরে থাকে একই কথা ইকুয়াল 600। এটা কি কয় নম্বর সমীকরণ দেব, এটাকে অবশ্যই আমরা 2 নং সমীকরণ দেব, 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণ হলো এইটা, 1 নং সমীকরণ হলো এইটা। এখন লিখব 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণ কোনটা, 2 নং সমীকরণ হলো এটা লিখব। এটা কই লিখব, উপরে লিখব p বাই 100 ইন্টু 100 প্লাস 5x আবার ইকুয়াল টু দিয়ে উপরে কি লিখব 600। এটা হলো উভয় পক্ষকে ভাগ করব। এখন 1 নং সমীকরণে আছে p বাই 100 ইন্টু 100 প্লাস 3x ইকুয়াল এখানে 460 আছে। এখন যে ক্যালকুলেশনটি করব তা হলো p বাই 100 উপরেও আছে নিচেও আছে, p বাই 100 কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। p বাই 100 বাদ হয়ে গেলে 100 প্লাস 5x আর এখানে 100 প্লাস
3x হবে ইকুয়াল। এখন যে কাজটি করব তা হলো এখানে কাটাকাটি করব। কাটাকাটি করে কত দিয়ে ভাগ করব, কাটাকাটি করে এখানে শূন্য আর শূন্য কেটে ফেলতে পারি। আবার 60কে 2 দ্বারা ভাগ করতে পারি। 60কে 2 দ্বারা ভাগ করলে 30 হয়। আবার এখানে যেহেতু 46 আছে, 46কে 2 দ্বারা ভাগ করলে 23 হয়। এখন আর গুণন করব। এখন কি করব? আর গুণন করব। আর গুণন করলে এখন আর গুণন করব। আর গুণন করার ক্ষেত্রে প্রথমে উপরে আড়াআড়িভাবে গুণ করব। 100 প্লাস 5x কে 30 দিয়ে গুণ করব। প্রথমে 30 100 সাথে গুণ হবে। 30 100 সাথে গুণ করলে 30 0 0 প্লাস 30 দিয়ে 5কে গুণ করলে 30 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 30 দিয়ে 5কে গুণ করলে হয় 115। 115 হয়। 15 যদি x আসছে এখানে x হবে। আবার এই 30 দিয়ে 100x প্লাস 3xকে গুণ করব। 100x প্লাস 3xকে গুণ করলে হয় 3 দিয়ে 3টা শূন্য প্লাস 30কে আবারও 3x, প্রথমে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে আবার এটা গুণ করব। 30 দিয়ে 3xকে গুণ করলে হয় 90x। এরপর এখানে বাম দিকে আমরা x এর 90xকে আমরা বাম দিকে নিয়ে আসব। 90xকে আমরা বাম দিকে নিয়ে আসলে এখানে মাইনাসের 90x হয়ে যায়। আবার এখানে 3000 আছে, 3000 এখানে কত আছে? 3000 আছে। 2300কে আমরা বাম দিকে নিয়ে যাব। বাম দিকে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এখন 115 থেকে 90 বিয়োগ করব। 115 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 25 হয়। 25x ইকুয়াল টু 3000 থেকে 2300 বিয়োগ করব। 3000 থেকে 2300 বিয়োগ করলে 700 হয়। এরপর x ভাগ 700/25। 700/25। এখন 700কে 25 দিয়ে ভাগ করব। 700কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 28 হয়। বাস কি চেয়েছিল? কে আমরা কোনটাকে আমরা x ধরে নিয়েছি? মুনাফার হারকে আমরা x ধরে নিয়েছি। তাই বার্ষিক মুনাফার হার হবে। তাই সুতরাং বার্ষিক মুনাফার হার, সুতরাং বার্ষিক মুনাফার হার ইকুয়াল টু 28%। এখন 19 নম্বর প্রশ্নের সমাধান করব। 19 নম্বর প্রশ্নটি হলো শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল মুনাফা কত টাকা হলে 13 বছরে স্ববৃদ্ধি মূল 990 টাকা হবে। এখানে স্ববৃদ্ধি মূল দেওয়া আছে। স্ববৃদ্ধি মূলের সূত্র আমরা জানি হলো a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস nr। এখন যেহেতু সরল মুনাফা চেয়েছে, এখানে কত? শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল মুনাফা কত হলে সরল মুনাফা কি করছে? এখানে সরল মুনাফা চেয়েছে। শতকরা বার্ষিক 5 টাকা হারে সরল মুনাফা কত টাকা হলে 13 বছরে স্ববৃদ্ধি মূল কত টাকা হবে? প্রথমে আমরা ধরে নেব। সমাধান লিখব। প্রথমে সমাধান লিখব। সমাধান লিখে মনে করি মূলধন ইকুয়াল 5 টাকা। আবার আমরা জানি স্ববৃদ্ধি মূল ইকুয়াল
মূল a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। এখন যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখে নেব। এখানে লিখে n ইকুয়াল টু কত বছর দেওয়া আছে, n ইকুয়াল টু 13 বছর দেওয়া আছে, তাই এখানে 13 লিখব। আবার r ইকুয়াল টু কত পার্সেন্ট দেওয়া আছে, r ইকুয়াল টু 5%, এখানে হারে মানে 5, এখানে 5%। 5%কে আমরা ভগ্নাংশে নিলে কত হবে, 5/100। এরপর এখানে এ সবৃদ্ধি মূল দেওয়া আছে কত, 990 টাকা। এগুলো সবৃদ্ধি মূল দেওয়া আছে। এখন যে কাজটি করবে তা হলো সবৃদ্ধি মূলের সূত্র প্রয়োগ করে সবৃদ্ধি মূল যত আছে প্রশ্ন মতে লিখবে। প্রশ্ন মতে লিখে আমরা জানি সবৃদ্ধি মূল অত, আর সবৃদ্ধি মূলের এই সূত্রের মধ্যে মান বসিয়ে দেব। সবৃদ্ধি মূলের এই সূত্রের মধ্যে মান বসালে পি এর মান কত, পি এর মান আমরা বের করব, মূলধন বের করব, তাই পি এর মান আমরা জানি না। 1 প্লাস এন এর মান কত, এন হলো 13, আবার আর এর মান 5/100। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে এখানে পি 1 প্লাস 13 এবং উপরে 5 এই দুইটা ইনটু অবস্থায় আছে। কি আছে, ইনটু অবস্থায় আছে। ইনটু অবস্থায় থাকলে দুইটা গুণ হবে। কি হবে, দুইটা গুণ হবে। 13 আর 5 গুণ করলে কত হয়, 13 এবং 5 গুণ করলে হয় 65। কত হয়, 65 হয়, a/100। এখন যে কাজটি করবে তা হলো লসাগু করবে। এখান থেকে কি লসাগু যায়, এখানে 1 এর নিচে 1 আছে, 1 আর 100কে লসাগু করলে 100ই হয়। আবার 1 দিয়ে নিচে 1 দিয়ে 100কে ভাগ করলে 100ই হয়, 100 দিয়ে 100কে গুণ করলে 100 হয়। প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 65কে গুণ করলে 65 হয়। এখন কি করবে, পি ইন্টু 100 বা 100 উপরে হবে 100 আর 65 যোগ করলে হবে 165। এখন যেহেতু পির মান বের করব, এই ভগ্নাংশকে আমরা অন্যদিকে নিয়ে যাব, এদিকে নিয়ে আসব। এদিকে নিয়ে আসলে এ মান উল্টে যাবে, উল্টে গিয়ে 100 চলে যাবে উপরে, আবার 165 চলে আসবে নিচে। এখন ক্যালকুলেটর ব্যবহার করে এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেটর ব্যবহার করে যদি ক্যালকুলেশন করি, উপরে 900 কত আছে, উপরে 990 ইন্টু 100 ইকুয়াল ভাগ করব 165 দ্বারা। 165 দ্বারা ভাগ করলে কত হয়, 600 হয়। পি ইকুয়াল টু 600। সুতরাং মূলধন পি ইকুয়াল টু 600 টাকা। দ্যাট ইজ ভেরি ইজি। এটাই হল আনসার। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 30 নম্বর ম্যাথ। 30 নম্বর ম্যাথের সমাধান করব। শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা, 12 বছরের সবৃদ্ধি মূল কত টাকা হয়। এখানে আবারও সবৃদ্ধি মূল দেওয়া আছে, মূলধন বের করতে হবে। তাই প্রথমে যেহেতু মূলধন বের করতে হবে, সমাধান লিখে কি করব, সমাধান
লিখে মনে করি মূলধনকে ধরে নিতে পারি। মনে করি মূলধন ইকুয়াল পি। এখন আমরা জানি কি করব, আমরা জানি লিখব। আমরা জানি মূলধনের যে সূত্র আছে স্ববৃদ্ধিমূলের যে সূত্র আছে এই সূত্রটা আমরা লিখব। এটা অবশ্যই তোমরা মুখস্থ করবে। আমরা জানি স্ববৃদ্ধিমূল ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর। পি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। এখন কি করবে, এখানে এন কত দেওয়া আছে উপরে, এন দেওয়া আছে 12, তাই এখানে 12 বসিয়ে নেবে। এরপর আর কত দেওয়া আছে 5 দেওয়া আছে। আর ইকুয়াল টু 5%। 5%কে ভগ্নাংশে নিলে কত হয় 5/100 কত টাকা। আর কত দেওয়া আছে দেওয়া আছে হলো 1280 টাকা। এখন কি করব, এখন যেহেতু স্ববৃদ্ধিমূল দেওয়া আছে তাই প্রশ্ন মতে লিখে স্ববৃদ্ধিমূল 1280 লিখব। আবার স্ববৃদ্ধিমূলের যে সূত্র আছে এই সূত্রের মধ্যে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাবো। 3 ইন্টু 1 প্লাস এখানে এন এর মান কত 12, আবার আর এর মান কত 5/100। এখন এটার ক্যালকুলেশন করব। এটা কি করব, ক্যালকুলেশন করব। 1280 ইকুয়াল পি 1 প্লাস 12 আর 5 গুণ হবে 5×12 60/100। এখন যে কাজটি করবে 1280 ইকুয়াল, এখন 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, এই 1 এবং 100কে লসাগু করলে কত হয় 100ই হয়। আর 1 এর নিচে যে 1 আছে 1 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ করলে কি হয় 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, আর 100 দিয়ে 1কে গুণ করলে 100 হয়। আবার 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 60কে গুণ করলে 60 হয়। এরপর যে কাজটি করবে 1280 আছে, এরপর পি ইন্টু উপরে 100 সাথে 60 যোগ করবে, 100 সাথে 60 যোগ করলে 160 হয় 100। এখন যেহেতু পি এর মান বের করবো, পি ঠিক রাখবো, ঠিক রেখে অতকে আমরা ওই দিকে নিয়ে নেব। অতকে আমরা যদি ওই দিকে নিয়ে আসি তাহলে 1280 ইন্টু 100 চলে যাবে উপরে, আবার 160 চলে আসবে নিচে। এখন যদি আমরা কি করি 1280 ইন্টু 100 ভাগ 160 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 80, কত হয় 800 হয়। এখন কত হয় পি ইকুয়াল টু 800 হয়। সুতরাং মূলধন পি ইকুয়াল টু কত হয় 800 হয়। সুতরাং মূলধন পি ইকুয়াল টু 800 টাকা। মূলধন পি ইকুয়াল টু 800 টাকা। এটা খুবই ইজি। প্রথমে এগুলো তো ক্যালকুলেশনটা বুঝতেই পেরেছ, আগের অঙ্কগুলোকে এভাবেই ক্যালকুলেশন করেছি। তোমাদের বোঝার কথা। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 31 নম্বর ম্যাথ। 31 নম্বর ম্যাথের প্রশ্নে কি বলা হয়েছে 5% হার মুনাফায় 8000 টাকায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য।
সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করার জন্য এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানতে হবে এবং দুইটার মান আলাদা আলাদাভাবে বের করতে হবে। বের করে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করতে হবে। প্রথমে সমাধান লিখব। সমাধান লিখে লিখে কি করব, যা দেওয়া আছে প্রথমে তা লিখে নেব। দেওয়া আছে মূলধন P = 8,000 টাকা। আবার মূলধন মুনাফার হার R equal 5% equal to 5/100। আবার সময় দেওয়া আছে কত, 3 বছর। সময় কি n দ্বারা প্রকাশ করা হয়, n = 3 বছর। এরপর এখন যেহেতু সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলা হয়েছে, তাই সরল মুনাফা এখন আমরা জানি লিখে সরল মুনাফার মান বের করব। আমরা জানি সরল মুনাফা = মুনাফা I = PNR। এখানে P এর মান কত দেওয়া আছে, 8,000। আবার এখানে n এর মান কত দেওয়া আছে, 3। আবার r এর মান কত দেওয়া আছে, 5/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 1200 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাই চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা সহ আসল আগে বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফায় সহ আসল মুনাফা সহ আসল 3 টাকা হলে C = P × 1 + R⁴n। এখন এখানে P এর জায়গায় কত বসাবো, কত আছে, মূলধন দেওয়া আছে হলো 8,000, 8,000 বসালাম। 1 + R এর মান দেওয়া আছে 5%, 5% এর ভগ্নাংশরূপ হলো 5/100। এরপর n এর মান দেওয়া আছে 3 বছর। এখন এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে প্রথমে 1 এর নিচে একটা 1 রয়েছে, 1 এর নিচে যে 1 রয়েছে 1 আর 100 এর লসাগু করব। লসাগু করলে 100ই হয়। 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, 100 দিয়ে 1 কে গুণ করলে 100ই হয়, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 হয়। এখন যে কাজটি করব তা হলো 8,000 উপরে 105, নিচে হলো 103। এখন কি করা যায়,
এটা সম্পূর্ণটা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে 105কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে হবে হলো 1.053। অতকে যদি আবার ক্যালকুলেটর ব্যবহার 1.05কে উপরে যেহেতু কিউব রয়েছে 1.05 তিনবার গুণ হবে, তিনবার গুণ করে এখানে 8000কে গুণ করবে, গুণ করলে কত হয় 9261 হয়। এটা কি? এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা সহ আসল হলো অত টাকা। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। মুনাফা সহ আসল বের হয়েছে, এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে মুনাফা সহ আসল থেকে মূলধন বিয়োগ করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে মুনাফা সহ আসল থেকে কি করতে হবে? মুনাফা সহ আসল থেকে মূলধন বিয়োগ করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু মুনাফা সহ আসল হলো 9000 অত টাকা, এখানে লিখে নেবে 9261 মাইনাস আসল। এখানে মূলধন কত দেওয়া আছে? মূলধন দেওয়া আছে 8000। তাহলেই চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে। এখন 9261 থেকে 8000 বিয়োগ করলে কত হয়? 1261 টাকা হয়। এখন চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, বের করব। চক্রবৃদ্ধি মুনাফা প্রথমে বের করেছি, এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি মাত্র, আবার সরল মুনাফা বের করেছি প্রথমেই। এই দুটো এখন বিয়োগ করে দেব। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1261, আবার সরল মুনাফা পেয়েছি 1200, বিয়োগ করব। সরল মুনাফা কত পেয়েছি? 1200 পেয়েছি। এখন যদি এগুলোকে বিয়োগ করি তাহলে কত হয়? 1261 থেকে 1200 বিয়োগ করলে 61 হয়। এত টাকা, এটা হলো আনসার লিখে নেবে। দ্যাট ইজ ভেরি ইজি। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। 32 নম্বর প্রশ্নটি হলো, মিষ্টির উপর মূল্য সংযোজন কর X%, ব্যাট X%। একজন বিক্রেতা ব্যাট সহ P টাকায় মিষ্টি বিক্রয় করলে তাকে কত ব্যাট দিতে হবে? এখানে X এর মান দেওয়া আছে 15, আবার P এর মান দেওয়া আছে 2300 টাকা। ব্যাটের পরিমাপ কত? যেহেতু এখানে ব্যাটের পরিমাপ চেয়েছে, তাই প্রথমে ব্যাটের পরিমাপকে আমরা ধরে নেব। ধরে নেব। প্রথম লিখব সমাধান লিখে কি করব? ধরি P টাকার মিষ্টিতে ব্যাটের পরিমাপ, P টাকার মিষ্টিতে ব্যাটের পরিমাপ, P টাকার মিষ্টিতে কি ব্যাটের পরিমাপ।
বেটের পরিমাপ ওয়াই টাকা। এখন বেট বাদে মিষ্টির বিক্রয় মূল্য, বেটের পরিমাপ কত হয়েছে, বেট বাদে এখন বিক্রয় মূল্য লিখব। সুতরাং বেট বাদে মিষ্টির বিক্রয় মূল্য, মিষ্টির বিক্রয় মূল্য কিন্তু যত টাকার মিষ্টি বিক্রয় করা হয়েছিল অত টাকার মিষ্টি থেকে অত টাকা থেকে বেটের পরিমাপ বিয়োগ করব টাকা। এখন X% হারে বেটের পরিমাপ লিখব এবং লিখে X% হারে বেটের পরিমাপ বের করব। বেটের পরিমাণ X% হারে বেটের পরিমাণ হলো P - Y এর X% কত টাকা। এখন P - Y এর X/100 কত টাকা। এখন আমরা কি করতে পারি, এখন P - Y X এর সাথে ইনটু অবস্থায় আছে, P - Y X এর সাথে ইনটু অবস্থায় এভাবে লিখতে পারি বাই 100 টাকা। এখন যে কাজটি করব তা হলো প্রশ্নমতি লিখব। প্রশ্নমতি লিখে X% হারে বেটের পরিমাপ যত আসে আর এখানে বেটের পরিমাপ ধরে নিয়েছি তত এত আর এত সমান লিখব। প্রশ্নমতে কি করব, y = X * P - Y * 100 বাই 100। এখন কি করব, এখন অবশ্যই আর গুণন করব। এখন কি করব, অবশ্যই আর গুণন করব। y এর নিচে মনে মনে 1 রয়েছে, প্রথমে y এবং 100 কে গুণ করব। y 100 কে গুণ করলে y 100y, আর y এর নিচে যেহেতু মনে মনে একটি 1 রয়েছে, 1 দ্বারা x * P - Y কে গুণ করলে হয় কতই। এখন x P - Y এর সাথে ইনটু অবস্থায় আছে, তাই প্রথমে x P এর সাথে গুণ হবে px, আর x y এর সাথে গুণ হবে -xy। এখন কি করব, এখন হলো উভয় পক্ষ থেকে এখন 100y আবার এই -xy কে এদিকে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো। দেখতে ডান দিকে একটা মাইনাস আছে, এটা মাইনাসের অবস্থা আছে, এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এটা প্লাসের হয়ে যাবে, xy = px। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা অবশ্যই কি কমন নিতে পারি, y কে কমন নিতে পারি। y কে কমন নিলে কি হয়, 100 + x = px। এখন y = আমরা লিখতে পারি px/100 + x, 100 + x। এখন আমরা p ও x এর মান আমরা জানি, p ও x এর মান এখন আমরা বসিয়ে নিব।
পি ও এক্স এর মান দেওয়া আছে। পি ইকুয়াল টু কত দেওয়া আছে? পি ইকুয়াল টু দেওয়া আছে হলো 2300 এবং এক্স ইকুয়াল টু দেওয়া আছে 15। এটাও প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাই এই মানটি আমরা বসিয়ে নিব। 2300 ইন্টু 15, 1000 ভাগ এক্স এর জায়গায় 15 বসাবো। এরপর কি করব? এটার ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশন করলে 2300 কে 15 দ্বারা গুণ করব। 2300 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 15 দিয়ে গুণ করলে হয় হলো 34,500। এখন 100 এবং 15 যোগ করলে 100 এবং 15 যোগ করলে কত হয়? 115 হয়। এবং 34,500কে কি করতে হবে? 34,500কে 115 দিয়ে ভাগ করতে হবে। 34,500কে যদি আমরা 115 দিয়ে ভাগ করি, ভাগ 115 কত হয়? 300 হয়। এখন ইকুয়াল টু 300 হবে। কত হবে? 300 হবে। আর যেহেতু প্রথমে আমরা ধরে নিয়েছি পি টাকার মিষ্টিতে ব্যাটারির পরিমাপ ওই টাকা, ব্যাটারির পরিমাপ ওই টাকা, যেহেতু ওই এর মান বেড়েছে তাই ব্যাটারির মানও বের হয়ে গেছে। তাই আমরা সুতরাং লিখতে পারি যে ব্যাটারির পরিমাণ ব্যাটারির পরিমাণ, সুতরাং লিখতে পারি ব্যাটারির পরিমাণ ইকুয়াল টু এক্স ইন্টু পি মাইনাস ওয়াই বাই 100 ও ব্যাটারির পরিমাণ পরিমাণ 300 টাকা। এটা এখানে আনসার হয়ে যাবে। এই ম্যাথগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তোমাদের আয়ত্তে চলে যাবে। তোমরা জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাদের উচিত বারবার প্র্যাকটিস করা। আর তোমরা যারা এখনও জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর অবশ্যই তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা জানো যে এই জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল হলো এমন একটি টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে পর্যায়ক্রমিকভাবে একাডেমিক যত ক্লাস রয়েছে সকল ক্লাসগুলো এই চ্যানেলে আপলোড করা হবে পর্যায়ক্রমিকভাবে। আবার যারা তোমাদের পড়াশোনা শেষে যে চাকরি খুঁজবে, চাকরির জন্য যে প্রিপারেশান নেওয়া দরকার, এই প্রিপারেশান এই জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল থেকে নিতে পারবে। তাই তোমাদের উচিত এখনই জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে দেওয়া। আর তোমরা যখন ম্যাথ করবে তখন ম্যাথ করতে হলে তোমাদেরকে প্রথমেই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাথগুলো কী করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। এবং আমি যে ম্যাথগুলো করাই এই ম্যাথগুলো অবশ্যই তোমাদের নোটপ্যাডে তুলে রাখতে হবে। নোটপ্যাডে তুলে রাখলে তোমাদের যে উপকারটি হবে, তোমরা যখন অঙ্কগুলো করবে, যখনই কোনো এক জায়গায় ম্যাথের কোনো এক স্থানে প্রবলেম ফেস করবে, তখন তুমি যে জায়গায় তুমি আটকে যাও, যে জায়গায় প্রবলেম ফেস করো, অবশ্যই তোমার নোটপ্যাড দেখে আবারও করবে। এভাবে বারবার প্র্যাকটিস করবে। এভাবে বারবার প্র্যাকটিস করলে দেখবে যে এই ম্যাথগুলো
অবশ্যই তোমাদের আত্মস্থ হয়ে যাবে। অবশ্যই তোমরা পরীক্ষার হলে এই ম্যাথগুলো করে আসতে পারবে এবং ভালো মার্ক ক্যারি করতে পারবে। আজকের ক্লাসে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব নতুন অধ্যায়। আগামী ক্লাসে নতুন অধ্যায় আলোচনা করব। আর এই ক্লাসের তোমরা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান শীঘ্রই পেয়ে যাবে প্লেলিস্ট আকারে। এই প্লেলিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর আজকের ক্লাসে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।